বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ষোড়শ লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। পশ্চিমে প্রার্থী করা হয় শঙ্কর প্রসাদ দত্তকে এবং পূর্বে জিতেন্দ্র চৌধুরীকে। উভয় প্রার্থী টেলিফোনে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন খবর ত্রিপুরায়। ষোড়শ লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শেষ পর্যন্ত সিপিএম নতুন মুখ বেছে নিল। পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্টের সিপিএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী এবং পশ্চিম ত্রিপুরা আসনে শঙ্কর প্রসাদ দত্তের নাম ঘোষণা করল বামফ্রন্ট। এখন শুধু ময়দানে নামার অপেক্ষা। যদিও প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরই রাজ্যের প্রায় প্রতিটি স্থানেই ছোট বড় মিছিল সংগঠিত করেছে দলের কর্মী সমর্থকরা। 1980 সাল থেকে পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্টের সিপিএম প্রার্থী ছিলেন বাজুবন রিয়াং। 8 বার লড়াই করে 6 বার জয়ী হয়েছিলেন। আর 2002 সাল থেকে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে বামফ্রন্টের সিপিএম লোকসভার সদস্য ছিলেন খগেন দাস। দুজনেই স্বাস্থ্যের কারণে অব্যাহতি নিয়েছেন। তাই দুই কেন্দ্রেই শেষ পর্যন্ত নতুন মুখ বেছে নিয়েছে সিপিএম। গতকাল সিপিএম রাজ্য কমিটির সভা শেষে বসে রাজ্য বামফ্রন্ট কমিটির সভা। এরপরই বামফ্রন্টের পক্ষ থেকে দুই কেন্দ্রের প্রার্থীদের নাম সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়। যে পশ্চিম আসনে, সাধারণ আসনে বামফ্রন্টের সিপিএম প্রার্থী হবেন কমরেড শঙ্কর প্রসাদ দত্ত এবং পূর্ব আসনে বামফ্রন্টের সিপিএম প্রার্থী হবেন কমরেড জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর, মুখপাত্র গৌতম দাস, সিপিআইএম রাজ্য সম্পাদক প্রশান্ত কাপালি, আরএসপি রাজ্য সম্পাদক সুদর্শন ভট্টাচার্য প্রমুখ। এদিন প্রার্থীদের নাম ঘোষণা করে তাদের বিপুল ভোটে জয়ী করার জন্য ভোটারদের আহ্বান করেন বামফ্রন্টের আহ্বায়ক বিদায়ী সাংসদ খগেন দাস। এবার সিপিএম পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রার্থী করল সিটু নেতা শঙ্কর প্রসাদ দত্তকে। দলের সিদ্ধান্ত নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া তিনি জানান, আচ্ছা, এই তো বামফ্রন্ট ত্রিপুরায় দুটি আসনে জিতেন্দ্র চৌধুরী এবং আমাকে প্রার্থী করেছে। তার ফলে সামগ্রিকভাবে ভারতবর্ষে আজকে যে সমস্যা, মূল্যবৃদ্ধির সমস্যা, বেকারির সমস্যা, দুর্নীতির সমস্যা, তার বিরুদ্ধে গোটা দেশব্যাপী একটা বিকল্প প্রতিষ্ঠার যে লড়াই আন্দোলন চলছে, তাতে ত্রিপুরা রাজ্যের মানুষ সামিল ছিলেন, সামিল আছেন এবং এই ত্রিপুরার মানুষের ভাষাকে পার্লামেন্টে পৌঁছে দেওয়ার জন্য আমরা ত্রিপুরা রাজ্যের মানুষের আশীর্বাদ, সাহায্য, সহযোগিতা প্রার্থনা করছি, যাতে ত্রিপুরার মানুষেরও এখানে আরো অন্য যে সমস্ত সমস্যা আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা দিল্লিতে কথা বলতে পারি, সেই সমস্যা সমাধানের জন্য খানিকটা আমরা এগিয়ে যেতে পারি। সেই জন্য আমরা রাজ্যের মানুষের সাহায্য চাই, সমর্থন চাই, আন্তরিক শুভেচ্ছা চাই। পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরী 1983 সাল থেকেই রাজ্য বিধানসভা নির্বাচনে লড়ছেন। 1993 সাল থেকে 2013 সাল পর্যন্ত পরপর 5টি বিধানসভা নির্বাচনে মনু এসটি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। টানা 21 বছর ধরে রাজ্য মন্ত্রিসভার সদস্য। বর্তমানেও তিনি গ্রামোন্নয়ন, শিল্প বাণিজ্য এবং বন দপ্তরের মন্ত্রী। তথ্য সংস্কৃতি, পর্যটন এবং ক্রীড়া দপ্তরের দায়িত্ব সামলেছেন একসময়। সিপিএম রাজ্য কমিটির সদস্য জিতেন্দ্র চৌধুরী জিএমপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক। পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে পার্টি তাকে প্রার্থী হিসেবে মনোনীত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি জানান, আমরা রাজনৈতিক কর্মী হিসাবে এবং তাও হলো সিপিআইএম এর পার্টির সিদ্ধান্ত, একটা সমস্ত শক্তিকে কার্যকরী সে ভূমিকা নিতে হবে এবং নিশ্চয়ই এটা আমার জন্য একটা বিরাট গৌরবের, সম্মানের যে পার্টি লোকসভায় প্রতিনিধিত্ব করার জন্য ঠিক করলো। নিশ্চয়ই সে ওই যে পার্টির যে আকাঙ্ক্ষা, এটাকে পরিপূর্ণ করার জন্য সমস্ত শক্তি নিয়োগ করতে হবে নিষ্ঠার সাথে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর মাতাবাড়ি থেকে শুরু হলো 11 দফা দাবির ভিত্তিতে ভারতীয় যুব কংগ্রেসের উদ্যোগে এবং প্রদেশ কংগ্রেসের সহযোগিতায় জনচেতনা পদযাত্রা।
সর্বভারতীয় যুব কংগ্রেসের উদ্যোগে এবং প্রদেশ কংগ্রেসের সহযোগিতায় উদয়পুরের মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে পুজো নিয়ে জনচেতনা পদযাত্রা শুরু করে মাতাবাড়ি, রাধাকিশোরপুর, বাগমা এবং কাকরাবন শালগড়ার কংগ্রেস কর্মীরা। মোট 11 দফা দাবির ভিত্তিতে এই পদযাত্রা মাতাবাড়ি, ব্রহ্মবাড়ি, জাতীয় সড়ক, অমরসাগর, রমেশচমনি, খিলপাড়া হয়ে জামজুড়ি গিয়ে প্রথম ধাপের পদযাত্রা শেষ হয়। যুব কংগ্রেসের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা দীপিকা পান্ডে সিং, প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি দীপাচন্দ্র রাংখল, বিধায়ক প্রাণ সিংহ রায় সহ একাধিক কংগ্রেস নেতৃত্বরা। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সহ সভাপতি আদরণীয় রাহুল গান্ধীজির কাটাউটগুলোকে তারা কেটে টুকরো করে দিয়েছে এবং এগুলোর মাধ্যমে তারা কি চেয়েছে, সারা রাজ্যব্যাপী যে দুর্নীতি, অত্যাচার, মহিলাদের উপর নির্যাতন, বেকার যুবক যুবতীদের সঙ্গে বঞ্চনা, সরকারি কর্মচারীদের প্রতি বঞ্চনা, উপজাতি অংশের মানুষের সঙ্গে বঞ্চনা, এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে মানুষ যখন কোনো আন্দোলনে নামবে সেখানে বাধা দেওয়ার একটা প্রক্রিয়া এই শাসক দলের, এটা আগের থেকেই আপনারা জানেন এটা করে আসছে। এবং নির্বাচনের পরে মাতারবাড়ি ঢোকার মধ্যে মেইন রোডে থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রচার এই যা আমরা করেছিলাম প্রচার সজ্জা, সেখানে তারা এই সিপিএম এর দুষ্কৃতিকারীরা গতকাল সেগুলোকে নষ্ট করে দিয়েছে। এদিকে আজকের এই পদযাত্রার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিপিএম মাতাবাড়ি অঞ্চল সম্পাদক দীপক মজুমদার জানান, কংগ্রেস তার নিজ দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, এক নীতিহীন, আদর্শহীন, দিশাহীন দল প্রতিদিন ভাঙছে, তাদের ক্ষুব্ধ গোষ্ঠী এই কাজ করেছে বলে আমার ধারণা, অনুমান। আমরা কখনোই ধ্বংসে বিশ্বাস করি না, সৃষ্টিতে বিশ্বাস করি, পরিবর্তনে বিশ্বাস করি। নতুন নতুন করে মানুষ আমাদের সাথে আসছে, আমাদের নীতি আদর্শ এগুলো দেখেই, এবং রাজ্যের যে উন্নয়ন, প্রান্তিক যে উন্নয়ন, শহর যে উন্নয়ন এবং এই যে কর্মধারা, তার ভিত্তিতে যে আমাদের কেন্দ্রীয় সরকার কর্তৃক যেভাবে পুরস্কার ঘোষণা করা হচ্ছে, তাতে কংগ্রেসই মেনে নিতে পারছে না। অথচ কেন্দ্রীয় সরকারে যারা আছে তার মূল যে নেতৃত্ব করছে কংগ্রেস দল, দ্বিতীয় ইউপিএর, তারাই সেই সমস্ত পুরস্কারগুলো ঘোষণা করছে। এখান থেকে কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার করছে। এটা তারই আরেকটি বাস্তব রূপ। কংগ্রেসের যে সকল প্রচার সজ্জাগুলি, এগুলি শাসক দলের নাকি নষ্ট করেছে, সেই বিষয়টা সম্পর্কে আপনি কিভাবে দেখবেন বিষয়টা, বা কোনো গোষ্ঠী কন্দল বা এমন ধরনের কোনো বিবৃতি আছে কি? আমাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এদের উদ্দেশ্য প্রণোদিত। আমরা এদের প্রচার সজ্জা নষ্ট করতে যাব কেন? এটা মানুষকে বিভ্রান্ত করবার জন্য, ভুল বোঝাবার জন্য এরা এই সমস্ত প্রচার করছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, এটা এদের অন্তর্দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ। তবে নির্বাচন এগিয়ে আসতেই যে রাজ্যের কংগ্রেসের শীত ঘুম ভাঙল তা বলাই বাহুল্য। এখন এই পদযাত্রা কতটুকু সফল রূপ নেবে তা ভবিষ্যতেই বলে দেবে। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিএসএফ 29 নং ব্যাটালিয়নের উদ্যোগে এক সিভিক অ্যাকশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ধনপুর কমিউনিটি হলে। অনুষ্ঠানে কাঠালিয়া ব্লক এলাকার 15টি বিদ্যালয় ও 16 জন বিকলাঙ্গের হাতে চলন সামগ্রী তুলে দেয় জওয়ানরা। বিএসএফ এর উদ্যোগে এক সিভিক অ্যাকশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ধনপুরে। আজ 29 নং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা জনসংযোগ কর্মসূচির অঙ্গ হিসেবে সমাজসেবামূলক দায়িত্ব পালন করতে গিয়ে কাঠালিয়া ব্লক এলাকার 15টি বিদ্যালয় ও 16টি বিকলাঙ্গের হাতে চলন সামগ্রী তুলে দেন। এই অনুষ্ঠান ঘিরে এলাকায় ব্যাপক সাড়াল পরিলক্ষিত হয়। বেলা 11টায় ধনপুর কমিউনিটি হল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন 29 নং সীমান্তরক্ষী বাহিনীর ডিআইজি ডিএস তলিমা। जो हमारा जवान है वो अपने पर्सनल या अपने सेल्फ उसके लिए कोई काम नहीं करता, वो जो भी काम करता है देश के लिए करता है। उसके लिए यहाँ पे कोई रिश्तेदार या कोई ऐसे किसी को फेवर करना, किसी को मदद करना, ऐसा नहीं। उसके लिए सब बराबर हमारे बॉर्डर में जितने लोग रहते हैं, हमारे यहाँ कोई रिश्तेदार नहीं, कोई वो नहीं है। और जो भी हम ये देखते हैं कि बॉर्डर के ऊपर जो काम हो अच्छा हो, ठीक ठाक हो, और कोई ऐसा न हो जिससे कि बॉर्डर के लोग परेशान हो। आज जो बॉर्डर में फेंसिंग लगाया, गवर्नमेंट ने करोड़ों अरबों रुपया खर्च किया है। पहले हमारे जो छागल है, गुरु सब वहाँ चले जाते थे बांग्लादेश, वहाँ से इधर आते थे, फिर हमारी फ्लाइंग मीटिंग होती थी। कभी हमारे गुरु वापस आ जाते थे, दे देते थे वो लोग, कभी नहीं देते थे, तो बहुत प्रॉब्लम हुई। लेकिन जब से फेंसिंग लगा है, आपने तारबंदी देखा है,
तब से कम से कम ये प्रॉब्लम सॉर्ट आउट हो गया। सिर्फ जहाँ पे फेंसिंग नहीं है वहाँ प्रॉब्लम है, वहाँ पे आज जो प्रॉब्लम है लोग का भी घबला होता, आना जाना रहता, प्रॉब्लम रहता। लेकिन हमारे दिल में ये सोचना चाहिए प्रत्येक बॉर्डर वासी ने, जितना बॉर्डर सुरक्षित रहेगा, जितना फेंसिंग होगा, जितना तारबंदी होगा, जितना लाइट जलेगा बिजली में, उतना वो लोग सुरक्षित होंगे। आज हमारे संबंध अच्छे हैं किसी देश के साथ, कल के दिन बुरी भी हो सकते हैं, ये समय समय के बाद। इसलिए हमने अपने बॉर्डर को, अपनी सीमा को सुरक्षित रखना बहुत जरूरी है। आप एक छोटे से लालच के ऊपर में हम अपने देश को बेच नहीं सकते हैं या अपने देश के साथ कॉम्प्रोमाइज नहीं कर सकते। तो इसलिए प्रत्येक नागरिक, जो भी भारत का नागरिक है, जो बॉर्डर सीमा क्षेत्र में रहता है, उसका कर्तव्य है अपने देश के प्रति उसका प्रेम होना चाहिए। ये हमारा देश है, ये हमारा भारत माता है, इसकी 1 इंच की जमीन भी हमारी अपनी जमीन है। उसके लिए हमने प्रत्येक के दिल में एक भावना होनी चाहिए। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন অসমের সঙ্গীত শিল্পী দেবদাস পাল ভূপেন হাজারিকার সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। উক্ত অনুষ্ঠানে সোনামুড়া শ্রীমন্তপুর বিএসএফ চৌকি থেকে বিলোনিয়ার ডিমাতলি সীমান্ত পর্যন্ত প্রত্যেক ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত জওয়ানরাই উপস্থিত ছিলেন। এছাড়া সীমান্ত এলাকার বিদ্যালয়গুলির দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরাও উপস্থিত ছিলেন। সীমান্তরক্ষীদের এই জাতীয় সমাজসেবামূলক কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষ যথেষ্ট খুশি। ধনপুর থেকে নারায়ণ বদ্দের রিপোর্ট, খবর ত্রিপুরা। ট্রাকের চাপায় পথে বলে হলো আরো এক ব্যক্তি। ঘটনা রাজধানীর নিউ ক্যাপিটাল থানাধীন জিঞ্জার হোটেল সংলগ্ন এলাকায়। ঘটনা তদন্ত করছে পুলিশ। পথের বলি হলেন আরো এক ব্যক্তি। নিহত ব্যক্তির নাম রতন রায়, বয়স 56, বাড়ি পূর্ব থানাধীন র্যান্টার্স কলোনি। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা 5:15 নাগাদ রাজধানীর নিউ ক্যাপিটাল থানাধীন জিঞ্জার হোটেল সংলগ্ন এলাকায়। পুলিশ এ ব্যাপারে মামলাও নিয়েছে। জানা যায় গতকাল সন্ধ্যা 5:15 নাগাদ রাজধানীর নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানাধীন আগরতলা এয়ারপোর্ট রোডের জিঞ্জার হোটেল সংলগ্ন এলাকায় একটি ক্যান্টার ট্রাক বাইসাইকেল আরোহী রতন রায়কে ধাক্কা দেয়। এতে রতন রায় ট্রাকের চাকার নিচে পড়ে গুরুতরভাবে জখম হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর অভিশপ্ত ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। অভিশপ্ত ট্রাকের নম্বর জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর মানিক ভান্ডার মৈত্রী ভবনে অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের কমলপুর বিভাগীয় সম্মেলন। সম্মেলনে 37 জনের নতুন কমিটি গঠিত হয়। সম্মেলনের মাধ্যমে গঠিত হলো কমলপুর রাবার শ্রমিক ইউনিয়নের নতুন সংগঠন। আজ কমলপুর মহকুমা মানিক ভান্ডার মৈত্রী ভবনে ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হয় একদিনের সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সম্পাদক স্বপন বৈষ্ণব, সিটু কমলপুর বিভাগীয় সম্পাদক অঞ্জন দাস, সভাপতি হরিমাধব শর্মা, যুবনেতা সৈকত আলী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনের শুরুতে শহীদ বেদিতে মাল্যদান, পুষ্পস্তবক অর্পণ করা হয়। তারপরে হলঘরে রাজ্য ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনের কাজ শুরু হয়। সম্মেলনে প্রধান বক্তার ভাষণে রাবার শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির সহ সম্পাদক স্বপন বৈষ্ণব বর্তমান অবস্থায় নতুন শ্রমিক সংগঠনের আত্মপ্রকাশে কমলপুরের নেতৃবৃন্দের প্রশংসা করেন। সংগঠনের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি। এটা একটা বিশাল ইতিহাস। কমলপুর বিভাগে শ্রমিক আন্দোলনকে সুসংগঠিত করবার ক্ষেত্রে আপনাদের বিভাগে সিআইটির নেতৃত্বে যে পরিকল্পনা গ্রহণ করেছে, আপনারা যেভাবে সাড়া দিয়েছে, আগামী দিনে এই বিভাগে শ্রমিক আন্দোলন তথা এখানকার যে চলমান গণ আন্দোলন আরো সুসংগঠিত করবার ক্ষেত্রে এটা বড় ধরনের ভূমিকা গ্রহণ করবে। সেদিক থেকে আমি লাল সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি যে কথাটা বলতে চাইছি, 2013 সাল তার সভ্যপদ এনে 2014 সালে প্রায় 300 জন সভ্যপদ আপনারা করেছিলেন। ভালো দিন আমরা আলোচনা করেছি। আজকের এই সম্মেলন থেকে যে নতুন নেতৃত্ব তৈরি হবে, সেই কমিটির সেক্রেটারি এবং প্রেসিডেন্ট আপনারা আমাদের রাজ্য সম্মেলনে দর্শক প্রতিনিধি উপস্থিত থাকবেন আপনারা, এবং আগামী দিনে এই কমলপুর বিভাগে আমাদের সংগঠন গড়ে তুলব। সম্মেলন শেষে ব্রজেন্দ্র দাসকে সভাপতি, হরিদন দাসকে সম্পাদক করে 37 জনের নতুন কমিটি গঠন করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিআরপিএফ 71 নং ব্যাটালিয়নের জি কোম্পানির কার্যালয়ে পীর বাবা মন্দিরে পীর বাবার পুজো উপলক্ষে এক মধ্যাহ্নভোজের আয়োজন করে জওয়ানরা। এতে জিউল ছড়া গ্রামবাসীরা মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করে।
18 মোড়ার আসাম আগরতলা জাতীয় সড়কের জিওলছড়াস্থিত সিআরপিএফের 71 নং ব্যাটালিয়নের জি কোম্পানির কার্যালয়ে পীর বাবা নামক মন্দিরে পূজা অর্চনা সহ এক ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সিআরপিএফের 71 নং ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এনকে সিনহা ও ডেপুটি কমান্ড্যান্ট জি শেট্টি ও বাহিনীর সহকারী কমান্ড্যান্ট বিজয় আনন্দ সহ বাহিনীর বিভিন্ন কোম্পানির জওয়ানরা পীর বাবা প্রার্থনা সভায় মিলিত হন। পীর বাবা মন্দিরে বিভিন্ন ধর্ম অবলম্বীর জওয়ানরা ধর্মীয়ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিকে এই পীর বাবা মন্দিরের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে সিআরপিএফের 71 নং ব্যাটালিয়নের বাহিনীর তরফে জিওলছড়া ও তার আশপাশের এলাকার স্থানীয় মানুষদের নিয়ে এক মধ্যাহ্নভোজে মিলিত হন। এই মধ্যাহ্নভোজে স্থানীয় উপজাতি সম্প্রদায়ের শিশু থেকে বৃদ্ধ সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে বাহিনীর সিও এনকে সিনহা সহ বাহিনীর অন্যান্য আধিকারিকরা জওয়ানদের স্বাস্থ্য, পানীয় জলের ব্যবস্থা ও থাকার ব্যবস্থাপনার কি সুবিধা অসুবিধা রয়েছে ইত্যাদি সম্পর্কে বাহিনীর কোম্পানি কমান্ডারের কাছ থেকে খোঁজ খবর নেয়। অনুষ্ঠান শেষে বাহিনীর সিও এনকে সিনহার কর্মসূচি অঙ্গ হিসাবে এক সাক্ষাতে জানায়, সিআরপিএফের তরফে এই মধ্যাহ্নভোজের ব্যবস্থাপনায় যে খুশি স্থানীয় জনগণ তা ব্যক্ত করে বলেন। G71 कंपनी का हेडक्वार्टर जियोलचरा में है। इस कैंप के अंदर एक पीर बाबा का मज़ार है और कहा जाता है कि पीर बाबा का मज़ार काफ़ी पुराना है और इसमें काफ़ी शक्ति है। जो भी मनौती मानते हैं पूरा होता है और उनकी कृपा से हमारी बाहिनी और कंपनी बहुत अच्छी चल रही है। आज इसी सिलसिले में एक छोटा सा प्रोग्राम आयोजित किया गया था। इस तरह का प्रोग्राम हमारे जो NH-44 पर 6 कंपनियाँ डिप्लॉयड हैं, ऐसे प्रोग्राम का आयोजन करते रहते हैं ताकि आपसी लोगों से हमारा मेल जोल बना रहे और हम उनके क्लोज कांटेक्ट में रहें और स्थानीय नागरिक भी हमारी हर तरह से सहयोग करते हैं ताकि हमको अपनी ड्यूटी करने में बड़ी ही सहूलियत होती है और वो सिक्योर भी फील करते हैं। थैंक यू। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শেষ হলো গণদূতে ত্রয়ী হত্যাকাণ্ড মামলায় সরকার পক্ষে সাক্ষীদান প্রক্রিয়া। গতকাল আদালতে মামলার তদন্তকারী অফিসার এসআই মানস পালকে জেরা করা হয়। গণদূতে ত্রয়ী হত্যাকাণ্ড মামলায় সরকার পক্ষে সাক্ষীদান প্রক্রিয়া গতকাল শেষ হয়েছে। এদিন মামলার তদন্তকারী অফিসার এসআই মানস পালকে জেরা করেন অভিযুক্তের পক্ষে আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস। মামলার কেস ডায়েরি এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে তীব্র জেরার মুখে পড়েন এসআই মানস পাল। জেরায় পুলিশি তদন্তে কিছু ত্রুটি বের হয়ে আসলেও মূল বিষয়ে পুলিশি ব্যর্থতা খুঁজে পাওয়া যায়নি। এখন অভিযুক্তের পক্ষে সাক্ষ্যদান প্রক্রিয়া চলবে। ঠিক কবে থেকে অভিযুক্তের পক্ষে সাক্ষ্যদান প্রক্রিয়া শুরু হবে তা ধার্য করা হয়নি, তবে উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক খুব দ্রুত মামলার বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 7 দফা দাবির ভিত্তিতে পৌরপিতার নিকট ডেপুটেশন দিল ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন তেলিয়ামুড়া অঞ্চল কমিটি। ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের তেলিয়ামুড়া অঞ্চল কমিটির পক্ষ থেকে 7 দফা দাবিতে গণ ডেপুটেশনে সামিল হয়েছে। বেলা 3 ঘটিকায় সিপিআইএম পার্টি অফিস থেকে একটি মিছিল বের হয়, যা তেলিয়ামুড়া বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে তেলিয়ামুড়া পুর পরিষদের অফিসে প্রাঙ্গণে শেষ হয়। সেখান থেকে 8 জনের একটি প্রতিনিধি দল সংগঠনের অঞ্চল সম্পাদক সুখেন্দ্র বিকাশ দাসের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে অলোক চক্রবর্তী জানান, অঞ্চল কমিটি আমরা স্থানীয় দাবির ভিত্তিতে আজকে সেই ডেপুটেশনে মিলিত হয়েছি। দাবির মধ্যে আমরা আছে যেমন টুয়েবের মজুরি বৃদ্ধি এবং কাজের দিন বাড়ানো এবং টুয়েবে কর্মরত যারা আছেন তাদের প্রত্যেককে যাতে দাগ উদাল কাটার প্রাণ দেওয়া হয় এবং যারা এই ভূমিহীন গৃহহীন তাদের ভূমির ব্যবস্থা এবং ঘরের ব্যবস্থা করার জন্য আমাদের দাবি। তাছাড়া আছে আমাদের এই যে কাজ অ্যালটমেন্ট যাতে যারা আছে তাদের পায়নি তাদের কাছে অতি সত্তর অ্যালটমেন্ট দেওয়া হয়। এই নিয়ে আমরা 7 দফা দাবি যে আজকে পৌর পরিষদের পৌরপিতার নিকট আমরা এই ডেপুটেশনে মিলিত হব। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো টিইউইপি প্রকল্পে সকল গরিবদের কাজের ব্যবস্থা করতে হবে, মজুরি ও কাজের দিন বাড়াতে হবে, কেন্দ্রীয় সরকারকে শহরের খ্যাতমজুর সহ সকল গরিবদের জন্য রেগা প্রকল্প ঘোষণা করতে হবে। টিইউইপি কর্মরত প্রত্যেককে দা কুদাল, কাঠা কুদাল, টুকরি ও গাম বুট দিতে হবে। খ্যাতমজুর সহ সকল গরিব ও গৃহহীনদের গৃহের ব্যবস্থা, ভূমিহীনদের ভূমির ব্যবস্থা এবং খাস ভূমির অ্যালটমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে। পৌর এলাকা মাস্টার প্ল্যান করে জল নিষ্কাশন ব্যবস্থা, কাঁচা রাস্তাগুলি পাকা এবং বর্তমানে ড্রেনগুলি সংস্কার এবং পুরাতন বৈদ্যুতিক খুঁটিগুলি নতুন করে বসাতে হবে। খ্যাতমজুর সহ সকল গরিবদের বিপিএল এর আওতায় আনতে হবে এবং 55 বছর বয়স্ক সকল গরিব লোকদের সব ধরনের ভাতা দিতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কমান্ডার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক বাইক আরোহী। ঘটনা পূর্ব বেলগড়িয়া কলাকাছিয়া এলাকায়। আবারও যান দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহী। ঘটনা আজ সকাল পূর্ব বেলগড়িয়া কলাগাছা এলাকায়। আহত বাইক আরোহীর নাম সুবুদ্ধদেব বর্মা, বয়স 35। তিনি পেশায় ব্যবসায়ী। ঘটনায় জানা যায় আজ সকাল 8টা নাগাদ বিয়ের জন্য মাছ কিনতে বের হন সুবুদ্ধদেব বর্মা। পূর্ব বেলগড়িয়া এলাকায় আসার পর একটি কমান্ডার জিপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার বাইকটির। এতে